রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে তথ্য দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে আওয়ামী লীগের মধ্যে প্রায় 1080 জন রাজাকার, আর বিএনপির মধ্যে 700 কত জন রাজাকার, জামাতের মধ্যে 33 জন রাজাকার। মাননীয় স্পিকার, এই সংখ্যা 71-এর পরের সংখ্যা আওয়ামী লীগের দেওয়া সংখ্যা। এই যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে পরিবেশ করার দরকারটা কি? তিনি কথা প্রসঙ্গে না জানি না বলেছেন সাতক্ষীরা নাকি ধর্মান্ধরা এগিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, আমি ডিসি সাহেবকে বলবো, সরকারকে বলতে চাই, এই ডিসি সাহেব তিনি আরো বলেছেন যেখানে সংস্কৃতির উন্নয়ন করা দরকার। ওই ডিসি সাহেবের যদি আপনি চেয়ারে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, বক্তৃতা দেয়, দেখা যাবে সংস্কৃতি কারে বলে তার চেয়ারে ফুটে উঠেছে কি সংস্কৃতি নিয়ে লালন করেন। তিনি কি ওই সংস্কৃতি চাচ্ছেন সাতক্ষীরাতে? আমরা চাচ্ছি, আগে ডিসি সাহেব ছিলেন মাত্র 3 থেকে 4 মাস, তিনি মোটামুটি ভালো কাজ করছিলেন। তিনি সহানুভূতির সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে কাজ করছিলেন। বর্তমান ডিসি সাহেব এসে তিনি এমন এক পরিবেশ সৃষ্টি করছেন, এই শান্ত সাতক্ষীরাকে উত্তপ্ত করে তোলবার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য যারা এখানে আছেন এবং দেশবাসী সকলকে আমার সালাম। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর 54-55 বছর গত হলো। এই কয়েক বছরে প্রতিবারেই যারা ক্ষমতা থাকেন তারা বাজেট পেশ করেন। সকলে একটি কথা বলেন যে তাদের বাজেট উন্নয়নের বাজেট, ধারা অব্যাহত রাখবেন, জনবান্ধব বাজেট ইত্যাদির, উন্নয়নের রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। মানে অর্থমন্ত্রী বলেছেন এ বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, বাজেট কি? এটা কি গণতান্ত্রিক, মানবিক না অন্তর্ভুক্তিমূলক? এই দেশের জনগণ খুব বেশি বোঝে না। এখানে যারা আমরা সংসদে আছি তারা হয়তো অনেকে কথা বলে থাকেন, এর উপরে ব্যাখ্যা করে থাকেন। এ ব্যাপারে জনগণ বুঝবে তখন তাদের পেটে আঘাত লাগে, অর্থনীতিতে আঘাত লাগে, দেশ দুর্ভিক্ষে চলে যায়, তখন তারা একটু বোঝে। মাননীয় স্পিকার, মানে অর্থমন্ত্রী সর্বসাকুল্যে 9,30,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন, 38,000 কোটি টাকার। এতে রাজস্ব খাতে আয় করবেন 5,88,000 কোটি। বাকি 3,50,000 কোটি টাকা কোথা থেকে আসবে স্পষ্ট বলা নেই। হয়তো ভ্যাট কিংবা অন্য কিছুতে কিছু আসতে পারে, কিন্তু অনেকে বলেছেন এই ঘাটতি যে পূরণ হবে এটা ঠিক বিশ্বাস করা যায় না। মাননীয় স্পিকার, বাজেটের গাণিতিক কিংবা জ্যামিতিক যোগ বিয়োগ কিংবা গুণ ভাগের প্রশ্ন তুলে বাজেটের আঙ্গিক সৌষ্ঠব নষ্ট করতে চাই না। এ বিষয়ে যাবৎ সংসদে আমার অসংখ্য সম্মানিত সদস্যগণ চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমি একটি ভিন্নধর্মী আলোচনায় যেতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থ বছর ফিসক্যাল ইয়ার হলো জুন টু জুলাই, জুলাই টু জুন। এদেশে আষাঢ় শ্রাবণের বর্ষণধারার মাস। মাননীয় স্পিকার, কেন জানি না আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ বাজেটের অর্থ বছরে এই জুলাই টু জুন নির্ধারণ করলেন। বর্ষণ বন্যা ক্লিষ্ট মেঘমালার এই দেশে কাজ করার সময় ওই সময় না, ওখানে তো অনেকে কাতা মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকার সময়। অথচ এই সময়টা বাজেটের প্রারম্ভিক এবং শেষ নির্ধারণ করে বোধহয় আমাদের দেশের নেতৃবৃন্দ ঠিক করেননি। অন্যান্য দেশে কিন্তু এপ্রিল টু মার্চ আমাদের ভারতে পার্শ্ববর্তী ফিসক্যাল ইয়ার। আমি স্পষ্টভাবে আজকে এই বাজেট আলোচনা পথে বলতে চাই, আইন করে হলেও আমাদের দেশে এই বাজেটের ফিসক্যাল ইয়ার ডিসেম্বর জানুয়ারি অথবা এপ্রিল মার্চ করা উচিত। মাননীয় স্পিকার, দ্বিতীয় হলো, কদিন আগে এই সংসদের সরকার 2/3 সমর্থনের বুনিয়াদে
কণ্ঠভোটে 1000 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ করেছেন। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট কি এটাও দেশবাসী খুব বেশি জানে না। এটি হলো সরকার তার নিজস্ব প্রয়োজনে খুশিমতো খরচ করতে বেহুদা কিছু টাকা খরচ করে বসে কিংবা খরচ করে এই টাকাকে পূরণ করবার জন্য সম্পূরক বাজেট হিসেবে পাশ করানো হয়। মাননীয় স্পিকার, আমেরিকাতে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন সময় তারা যদি কোনো টাকা বরাদ্দ করে, কংগ্রেস ডেকে আইন করে তারা পাশ করার ব্যবস্থা করে। আমাদের দেশে সেই সিস্টেম নাই। আমি আরেকটি স্পষ্ট মন্তব্য করতে চাই, পরামর্শ দিতে চাই, আমাদের দেশে ভবিষ্যতে কোনো টাকা যদি বাড়তি খরচ লাগে, সংসদ চলাকালীন সময় অধিবেশন ডেকে সেটা পাশ করা উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বাজেটের একটি বিষয় তিনি অবতারণা করেছেন, সেটি হলো সুশাসন। এখানে মাননীয় অর্থমন্ত্রী অতি সুন্দর বচনে ভাবগম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে বাংলাদেশ বিনির্মাণে, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি, পদোন্নতি, মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ যোগ্যতাই অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হবে তিনি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট বলতে চাই, তিনি যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করেছেন গণতন্ত্রে গিয়ে বাংলাদেশে আমরা ইতিমধ্যে দেখছি যে জেলা পরিষদে অন্যান্য স্থানীয় গভর্নমেন্টের ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী কায়দায় প্রশাসক নিয়োগ দিয়ে তিনি এই গণতান্ত্রিক অবস্থানটাকে ঠিক করলেন কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, সরকারকে চিন্তা করতে বলবো। প্রসঙ্গত বলতে চাই, আমাদের বিএনপির ভাইরা প্রায় বলে থাকেন, আমরা ওটা স্বীকার করি, মাদার অফ ডেমোক্রেসি আমাদের মরহুম বেগম খালেদা জিয়া। তার যোগ্য পুত্র সংসদের নেতা, মাদার অফ ডেমোক্রেসির পুত্র নেতা হয়ে এই মাদার অফ ডেমোক্রেসিকে ধ্বংস করে কেন তিনি কাজটা করতে গেলেন? কেন নির্বাচন দিয়ে করলেন না? আমার সংসদের কাছে প্রশ্ন। আমি দাবি করব এটাকে বাতিল করে নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসক এবং অন্যান্য স্থানীয় পর্যায়ের নেতা নির্বাচন করা হোক। মাননীয় স্পিকার, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের কথা তিনি বলেছেন। আমি কয়েকটি বিষয় বেশি বলবো না। মাননীয় স্পিকার, সরকার বলেছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমাপতিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার নাকি অঙ্গীকারাবদ্ধ। মাননীয় স্পিকার, সরকার আসে, সরকার যায়। বাজেটে উল্লেখ করে চট্টগ্রাম বা দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা সরকারের কৌশলগত একটা উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা চাই বাংলাদেশে ইসলাম প্রচার ও আগমনের দুয়ার চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক বন্দরের উন্নতি হোক। আমি কয়েকবারের সংসদে এসেছি অতীতে, যতবার এসছে শুনি চট্টগ্রামের উন্নয়ন, 4 রাস্তা 6 রাস্তার লেন। আজ পর্যন্ত চট্টগ্রামের 4 এবং 6 রাস্তার লেনের সমাপ্তি ঘটলো না। আরো কত বছর যাবে তার ঠিক নেই। মাননীয় স্পিকার, আমি বলি চট্টগ্রামের উন্নতি হোক, 6 লেন হোক, 4 লেন হোক, সাথে সাথে আমাদের মোংলা বন্দর এবং অন্যান্য স্থল বন্দর যেগুলো বাংলাদেশে আছে এগুলোর উন্নতি করা হোক। মোংলা বন্দর এখন রেল লাইন সেখানে এখন স্পষ্ট হয়নি, রাস্তাঘাট এখন কাদা, গাড়ি ঘোড়া চলে না, জাহাজ ভিড়তে পারে না। এবং আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে 12-14টা জেলা আছে এই বন্দর থেকে মালামাল সেখান থেকে সরবরাহ করা হয়। আমি দাবি করব চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সেকেন্ড স্থানীয় মংলা বন্দরের উন্নতি অব্যাহত থাকুক। মাননীয় স্পিকার, আমাদের সাতক্ষীরা থেকে রেল লাইন নাই। আমাদের একটু মানে কয়েক বছর আগে গত সরকারের আমলে তারা রেল লাইনের জন্য প্রশ্ন চালিয়েছিলেন। আমি 2006 সালে 4 সালের সংসদে সাতক্ষীরা রেলের জন্য প্রস্তাব দিয়েছিলাম। এখন বেনাপোল থেকে আমাদের নাবরণ থেকে বেনাপোল পর্যন্ত কিছু অ্যাসেসমেন্ট হয়েছে বলে আমরা জেনেছি। এবার ওইখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত, মাননীয় স্পিকার, মুন্সিগঞ্জ শ্যামনগরের নীলডুমুর একটি বৃহত্তম বাণিজ্যিক এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। সুন্দরবনের কাঠ, পাতা, মধু এগুলো হেভি লোডেড সম্পদ, এগুলো বাইরে যেতে অনেক কষ্ট হয়। যদি রেল লাইন স্থাপন করা হয় সুন্দরবনের উন্নতি হবে এবং সেখানে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এবং লক্ষ লক্ষ জনগণের চলাচলের জন্য সেখানে সুবিধা হবে। মাননীয় স্পিকার,
আমি রেল লাইনের জন্য দাবি করছি। মাননীয় স্পিকার, অঞ্চল ভিত্তিক উন্নয়নের কথা, আমাদের দেশে অঞ্চল ভিত্তিক উন্নয়ন সুসব বন্টন যেটা বলা হয়ে থাকে, ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছু কিছু জেলায় উপজেলায় 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আবার কিছু বড় জেলায় খুব কমই বরাদ্দ হয়েছে। সুশাসন কি করে হবে? একজন মাননীয় এমপি একটু আগে বললেন যে হাসানাত আব্দুল্লাহকে মাননীয় এমপিকে উপলক্ষ করে তোমাকে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না, জনগণকে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই জনগণকে দেওয়া হোক, আমরা তো কোনোদিন চাই না কি জনগণের কাছে সুষম বন্টন যাতে পৌঁছায়, এ দাবি আমরা সরকারের কাছে করছি, মন্ত্রীর কাছে করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরার একমাত্র বস্ত্র মিল দীর্ঘদিন বন্ধ। মাননীয় স্পিকার, এই মিলটা চালু হওয়া দরকার। হাজার হাজার লোক বেকার হয়ে বসে আছে। এই সাতক্ষীরার উন্নয়নের জন্য আমাদের এই বস্ত্র মিল চালুর দাবি করছি। একটা আমরা ইউনিভার্সিটি দাবি করছি। সাতক্ষীরা জলবদ্ধতা নিরসনের দাবি করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরার কথা বলতে গেলে বলতে সারা বিশ্ব জানে, সারা দেশ জানে সাতক্ষীরা একটা ইসলামিক এলাকা। তারা ধর্ম অনুভূতিতে তারা অনেক অগ্রগণ্য বলে অনেকে মনে করে। এই সাতক্ষীরার চারটে ছিটে ইসলামিক সেন্টিমেন্টের মানুষেরা প্রায় 70% 80% ভোট দিয়ে 4 জন এমপিকে নির্বাচন করেছে। এই সাতক্ষীরা সম্পর্কে মাননীয় স্পিকার, আমরা যেদিন শুনলাম ঢাকাতে বসে যিনি বর্তমানে ডিসি সাহেব আছেন, এই ডিসি একজন মহিলা ডিসি, এনার নাম হলো কাউসার আজিজ। এই কাউসার আজিজ সাহেব গত পরশুদিনকে খেলার উদ্বোধন বা ক্রীড়ার অনুষ্ঠানের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি কথা প্রসঙ্গে না জানি না বলেছেন সাতক্ষীরা নাকি ধর্মান্ধরা এগিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, আমি ডিসি সাহেবকে বলবো, সরকারকে বলতে চাই, এই ডিসি সাহেব তিনি আরো বলেছেন যে সংস্কৃতির উন্নয়ন করা দরকার। ওই ডিসি সাহেবের যদি আপনি চেয়ারে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, বক্তৃতা দেয়, দেখা যাবে সংস্কৃতি কারে বলে তার চেয়ারে ফুটে উঠেছে কি সংস্কৃতি নিয়ে লালন করেন। তিনি কি ওই সংস্কৃতি চাচ্ছেন সাতক্ষীরাতে? আমরা চাচ্ছি, আগে ডিসি সাহেব ছিলেন মাত্র 3 থেকে 4 মাস, তিনি মোটামুটি ভালো কাজ করছিলেন। তিনি সহানুভূতির সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে কাজ করছিলেন। বর্তমান ডিসি সাহেব এসে তিনি এমন এক পরিবেশ সৃষ্টি করছেন, এই শান্ত সাতক্ষীরাকে উত্তপ্ত করে তোলবার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব এই ডিসি সাহেবকে এখনই প্রত্যাহার করা হোক, তা নাহলে শান্ত সাতক্ষীরা অশান্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে অনুরোধ করছি আপনার মাধ্যমে, এই রকম মন্তব্য সাতক্ষীরাবাসী বিগত 100 বছর এরকম মন্তব্য শুনি নাই। আমি আশা করব এই সাতক্ষীরার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি থাকে, সেই ব্যবস্থা আপনি করবেন। মাননীয় স্পিকার, কিছু কথা বলতে হচ্ছে যে আমরা মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। টাইম ইজ আপ। 4 মিনিট দেওয়া যাবে না, বড় জোর 1 মিনিট। থ্যাংক ইউ। 1 মিনিট আর একটু বেশি করে দেন মাননীয় স্পিকার। এটা আমাদের অযাচিত কথাটা কি আমরা বলছি? অযাচিত কথা কোনটা আমরা জানি না। ওনারা তো প্রায় বলে থাকেন আমাদের সম্পর্কে, অনেক কথা বলে থাকেন। আমার অনেক নোট ছিল, আমরা বলতে পারছি না এখন। আমি একটা শুধু কথা বলবো, সেটা হলো এই যে রাজাকার যুদ্ধবিরোধী সম্পর্কে কথা শুনতে শুনতে কান ঝালাপালা। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা। স্পিকার সাহেব নিজে বলেছেন রণাঙ্গনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অত জায়গায় রাজাকার নাকি আছে। মাননীয় স্পিকার,